আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ছি। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিরোধী দলের অনেকেই আমাকে ভজা পাগলা ডাকে, ফজলুর রহমান। শেখ মুজিবের মুক্তির জন্য কমিটিতে সেক্রেটারি ছিলেন গোলাম আজম। রাজধানীতে এলোপাথারি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত। সর্বশেষ থাকছে ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। ২০২৪ সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিলসহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফএম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় ২৫০ আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অংশী নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালুসহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। কিন্তু চলতি মাসে জাতীয় সংসদে দলটির নিষেধাজ্ঞা বহালের সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইন আকারে পাশ হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যে গুঞ্জন ছিল, সেটি নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা চালানোর বিষয়টি অস্বাভাবিক নয়, তবে সেটি কতখানি সফল হবে তা নির্ভর করছে সরকারের ওপর। বিরোধী দলের অনেকেই আমাকে ভজা পাগলা ডাকে, ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের অনেকেই আমাকে ভজা পাগলা বলে সম্বোধন করেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি কথা বলেন। এই সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এই বক্তব্য দেন বিরোধী দলের নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে। তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। হট্টগোলের মধ্যে ফজলুর রহমান পুনরায় বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি ডাবল অপরাধ করছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে ১ মাসের গণ আন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয় হয়তো আমি মরে গেলেই ভালো হতো। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংসদে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, এই বাংলায় শুধু বেলি চামেলি বা জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এদেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনোদিন জয়ী হতে পারবে না। সবশেষে তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে, আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন তাদের অনেকেই আমাকে ভজা পাগলা ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে। জাতীয় সংসদ, কিশোরগঞ্জ ৪, জামায়াত। শেখ মুজিবের মুক্তির জন্য কমিটিতে সেক্রেটারি ছিলেন গোলাম আজম। চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করেছিল।
মঙ্গলবার ২৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ত্রিবিংশতম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব দাবি করেন। শাহজাহান চৌধুরী বলেন, মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামায়াতে ইসলাম ছিল সেই জোটের একটি সংগঠন, আর জয়েন্ট সেক্রেটারি ছিল আব্দুস সামাদ আজাদ সাহেব। এই সংসদ সদস্য বলেছেন, আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছেন জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠন নয়। শাহজাহান চৌধুরী বলেন, আজ কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে, তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামায়াতে ইসলামীকে বিশ্লেষণ করে জামায়াতকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। কারণ জামায়াতে ইসলামের ইতিহাস হচ্ছে, যেখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করেছে। তিনি বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হয়েছিলেন তখনকার জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয়, আমাদের সাবেক আমির আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য ১৯৭২ সালে বক্তব্য দিয়েছেন, ১৯৭৬ সালে বক্তব্য দিয়েছেন, ১৯৪৮ সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামায়াতে ইসলাম ছিল সেই জোটের একটি সংগঠন, আর জয়েন্ট সেক্রেটারি ছিল আব্দুস সামাদ আজাদ সাহেব। শেখ মুজিবুর রহমানের আগরতলার ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলে জামায়াতে ইসলামী। তাই জামাতের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস, জামায়াতে ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামায়াতে ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোনো তকমাই জনগণ বিশ্বাস করে নাই। জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠন নয় দাবি করে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠন নয়। জামায়াতে ইসলামীর ব্যাপারে শুধু এতটুকুই বলতে চাই, ভুলে গেলে চলবে না, ১৯৯৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের নেতা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন, অবরুদ্ধ করে ফেলে ফ্যাসিস্ট স্বৈরাচার। যারা বাংলাদেশে জঙ্গি কায়েম করেছিল তারাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করেছিল। আজ আমাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছেন হুম্মাম কাদের, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, চট্টলার কৃতি সন্তান, যার পরিবারে উনার আব্বা নাই, উনার দাদা থেকেই সম্মান উনারা পেয়ে আসছেন। সেরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনিও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল কলেজে ছিলেন। আজ সম্মানিত অর্থমন্ত্রী, আপনি স্বীকার করবেন, সর্বপ্রথম টেলিফোন করেছিল মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি আরও বলেন, আমি শাহজাহান চৌধুরী, আমি তো জামাত শিবির, কিন্তু সেদিন আমরা জামাত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে আমরা উদ্ধার করেছিলাম। আজ স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটিমাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। ১৯৭০ সালে নির্বাচন হল। নির্বাচনের পর সর্বপ্রথম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত পত্রিকা সাক্ষী, ট্রান্সফার টু পাওয়ার শেখ মুজিবুর রহমান। আমরা সেদিন বলেছিলাম, সংখ্যাগরিষ্ঠ হিসেবে আওয়ামী লীগকে যেহেতু জনগণ রায় দিয়েছে, তাই শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম খন্দকার নাইম আহমেদ ৪২। টিটন নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে গণমাধ্যমকে নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন। শাহাদাত হোসেন বলেন, পিবিআই নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। তার আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেবার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে তাকে গুলি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। জানা গেছে, নিহত টিটন দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে পলাতক ছিলেন। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। গুলি খন্দকার নাইম আহমেদ, এলোপাতাড়ি গুলি দুর্বৃত্ত। ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা।
জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে কালবেলার সাংবাদিককে বেধড়ক মারধর করেছেন উপজেলা বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার বিকেলে খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা চলছিল। এই সময় খেতলাল বিএনপি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাবেক কাউন্সিলর সেলিম হোসেন সহ কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে কালবেলার খেতলাল উপজেলা প্রতিনিধি আমানুজ্জামান আমানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ আসলে হামলাকারীরা উপজেলা গেটে অবস্থান নেন। ইউএনও অফিস থেকে ওই সাংবাদিক বের হলে তারা পুনরায় আমানের ওপর হামলা করেন। সাংবাদিক আমানুজ্জামান আমান বলেন, ইউএনও অফিসে সভা চলাকালীন সময়ে বিএনপি নেতারা আমার ওপর হামলা করেছে। আমি অফিস থেকে বের হওয়ার পর তারা পুনরায় আমার ওপর হামলা করেছে। খেতলাল থানার ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আমানুজ্জামান আমানকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিশ প্রহরায় তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। খেতলাল বিএনপি নেতা সাংবাদিক।